আমাদের টেক সাইগাই ইউটিউব পরিবারের 184তম টেক নিউজে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকে যে কোনো খবরের আগে, যে কোনো কথার আগে আমি বলতে চাই যে বাংলাদেশের দর্শকদের অভিনন্দন। আজকে বাংলাদেশের বিজয় দিবস, খুব আনন্দের দিন। তাই বাংলাদেশ থেকে আমাদের যারা পরিবারের সদস্য আছেন সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। এবং আপনারা হয়তো এটা জানেন না যে আজকে ভারতবর্ষেও বিজয় দিবস হিসাবে এই দিনটাকে পালন করা হয়। আজকে ভারতবর্ষে 50তম বিজয় দিবস হিসাবে এই দিনটাকে পালন করা হয়েছে এবং 93,000 পাকিস্তানি সৈন্য এই দিনে যে আত্মসমর্পণ করেছিল, আমি যতদূর জানি এটা এখনও অবধি ওয়ার্ল্ড রেকর্ড হয়ে রয়ে গেছে। গোটা বিশ্বে কোনো একক দেশ হিসাবে এত সৈন্য আর কখনো পৃথিবীতে কোনোদিন আত্মসমর্পণ করেনি। এনিওয়ে, এইসব কথা হলো। এবার আমরা টেক নিউজ শুরু করব এবং টেক নিউজের শুরুতেই বলবো যে ভিডিও যদি ভালো লাগে শেষে গিয়ে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ব্লা 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 ব্লা। আপনাদের বারবার বলেছি যে 2021 সাল হবে ফোল্ডিং ফোনের বছর। স্যামসাং 4টে ফোল্ডিং ফোন 2021 সালে লঞ্চ করবে, আপনাদের গতকালই জানিয়েছিলাম। এবং ভিভোর মতো কোম্পানি তারাও একটা পেটেন্ট ফাইল করেছে, তারা একটা ফোল্ডিং ফোন আনতে চলেছে আগামী দিনে এবং সেই ফোল্ডিং ফোনটাতে স্টাইলাস থাকবে, অর্থাৎ এস পেনের সাপোর্ট থাকবে। এটা অবশ্যই একটা ভালো জিনিস, কারণ স্যামসাংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি এটা সম্ভব হয়েছে। স্যামসাং এটা করে, আমরা এটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। স্যামসাংয়ের ওই 4টের মধ্যে অন্তত একটা ফোল্ডিং ফোনে এস পেন থাকবে, এটা আমরা জানি। কিন্তু ভিভো যে এই কাজটা করছে এটা দেখে বেশ ভালো লাগলো। আগামী বছর সব কোম্পানি, প্রতিটা কোম্পানি ফোল্ডিং ফোন নিয়ে আসবে। আমি তো এটা নিয়ে ভয় পাচ্ছি শেষে গিয়ে ইনফিনিক্সও না বা টেকনোও না ফোল্ডিং ফোন নিয়ে এসে হাজির হয়। দেখা যাক আগামী বছর কি হয়। এবং এই নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, অলরেডি এডিট করা শুরু করেছি। আশা করি আগামীকাল এই ভিডিওটা দিতে পারবো যে আগামী বছর আমরা ফোনের ক্ষেত্রে কি কি পরিবর্তন দেখতে পারি বা কীরকম ফোন আসবে দেখতে পাবো, এগুলোর ব্যাপারে আমার মতামত কী। অবশ্যই ভিডিওটা দেখবেন। আর পরের খবরে যাই। টেক নিউজের মাঝে অন্যরকম খবর আপনারা সব সময় পছন্দ করেন আমাদের চ্যানেলে, তাই আমি চেষ্টা করি অন্যরকম কিছু খবর আপনাদের জন্য নিয়ে আসতে। আজকের অন্যরকম খবরের ডিপার্টমেন্টে বলবো যে জাপানের টুইটার কিলার তাকা হিরোর মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। জাপানি আদালত এটা ঘোষণা করেছে। তাকা হিরোকে টুইটার কিলার বলা হয় কেন? কারণ টুইটার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে সে এমন মানুষদের টার্গেট করতো যারা আত্মহত্যা করতে চাইছে, যারা ডিপ্রেশনে ভুগছে। সেই আত্মহত্যা করতে ইচ্ছুক সেই সব ব্যক্তিদের টুইটারে সে ট্রেস করতো, তাদের সাথে এমনভাবে সম্পর্ক তৈরি করতো যেন তাকা হিরো নিজেও আত্মহত্যা করতে চায়। দুজনে মিলে আত্মহত্যা করব, বেশ ভাই বন্ধু ব্যাপার। তো তাকে নিজের ফ্ল্যাটে সেইভাবে ডাকতো, নিজের জালে ফাঁসিয়ে ফেলতো এবং ফ্ল্যাটে বা নিজের অ্যাপার্টমেন্টে ডাকার পর সেই আত্মহত্যা করতে চাইছে এমন ব্যক্তিকে সে খুন করতো। এরমভাবে সে 9 জনকে খুন করেছিল। 9 জনকে খুন করার পর পুলিশ তাকে ধরে এবং যখন ধরে তখন তার অ্যাপার্টমেন্ট থেকেই ওই 9 জনের পচা গলা মৃতদেহ, 9টা মৃতদেহ উদ্ধার করা গেছিল। তাকা হিরো স্বীকার করেছে সবকিছু, স্বীকার করা ছাড়া তার কিছু উপায়ও তো ছিল না। কিন্তু তার আইনজীবীরা সেসব দিয়ে লড়াই করে গেছে। তারা বোঝানোর চেষ্টা করেছিল, যুক্তি এটাই দিয়েছিল যাদের সে মেরেছে তারা তো আসলে আত্মহত্যা করতেই চেয়েছিল, তারা মরতেই চেয়েছিল, তাই তাদেরকে মেরে সে খুব একটা বেশি কিছু অপরাধ করেনি। কিন্তু বিচারকরা সেই যুক্তি শুনতে রাজি ছিলেন না। তাদের যুক্তি এটা ছিল যে তাকা হিরো যাদেরকে মেরেছেন তারা আত্মহত্যা করতে চাইছিল ঠিকই, কিন্তু কেউ আত্মহত্যা করতে চাইলেই তাকে খুন করার অধিকার অন্য কেউ পেয়ে যায় না। তাই জন্য শেষ অবধি তাকা হিরোকে দোষী সাব্যস্ত করা হয়েছে, মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। টিকটকের ভাইরাস ক্রমশ মহামারীর মতো গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং তাকে কম্পিট করার জন্য নামি দামি যারা প্ল্যাটফর্ম আছে তারাও ছোট ভিডিও নিয়ে আসছে। যেমন আমরা দেখেছি ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনস্টাগ্রাম রিলস নামে একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। যেমন আমরা ইউটিউবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইউটিউব শর্টস নিয়ে এসছে। সেসব দিয়ে ফেসবুকও নিয়ে এসেছে। ফেসবুক তাদের কোল্যাব নামে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করে দিল। এতদিন ওটা বিটা টেস্টিংয়ে ছিল, এখন তারা শর্ট ভিডিওর জন্য কোল্যাব অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। শর্ট ভিডিওর ব্যাপারে আপনার মতামত কি? ইউটিউবে যে ইউটিউব শর্টস আসে সেগুলো কি আপনারা দেখেন? আমরা যদি ইউটিউব শর্টসের ভিডিও বানাই সেটা কি আপনি চাইবেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার পরামর্শ অনুযায়ী আমাদের চ্যানেল এগিয়ে যাবে। রিয়েলমির বন্যা আবারও আসছে। একের পর এক স্মার্টফোন এবার লঞ্চ করবে রিয়েলমি X60 এই সিরিজের ফোন এবার লিস্টেড হচ্ছে এবং সেটা সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই চলে আসবে। নতুন লিক থেকে জানা যাচ্ছে যে সেটাতে 65 ওয়াটের চার্জার আছে, 5G ফোন হবে অবভিয়াসলি। এর আগে আপনাদের টেক নিউজে বলেছিলাম যে রিয়েলমির নার্জো সিরিজের নার্জো 30 প্রো এই ফোনগুলো জানুয়ারি মাসে লঞ্চ হবে। হ্যাঁ, এটা একেবারে কনফার্ম প্রায় হয়ে যেতে চলেছে। তার কারণ নার্জো 30 সিরিজের ফোন ইন্ডিয়ার BIS সার্টিফিকেশনে লিস্টেড হয়ে গেছে। লিকস আসছে মানে এই খবরগুলোর মধ্যে অনেকটাই সত্যতা আছে। সেক্ষেত্রে আশাই করা যায় যে নার্জো 30 সিরিজ সত্যি জানুয়ারি মাসে ইন্ডিয়াতে লঞ্চ করবে। কিন্তু এখানেই রিয়েলমির ভান্ডার শেষ নয়। রিয়েলমি এরপর রিয়েলমি 8 আর 8 প্রো এই সিরিজের ফোনও জানুয়ারি মাসে আনতে চলেছে। মুকুল শর্মার লিক থেকে আমরা জানতে পাচ্ছি 8 সিরিজের ফোন আর 8 প্রো দুটোই আর কি, 8 আর 8 প্রো সিরিজের ফোন মানে এই দুটোই বোঝায়। এনিওয়ে, তো ওই দুটো ফোন জানুয়ারিতেই লঞ্চ করবে।
রিয়েলমি সেক্ষেত্রে নার্জো সিরিজ, রিয়েলমি 8 সিরিজ সব জানুয়ারিতে লঞ্চ করবে। X60 সিরিজ, X60 ফোনটা পরের মাসে লঞ্চ করবে ফেব্রুয়ারিতে। এর মধ্যে আবার রিয়েলমি X7 সিরিজ লঞ্চ করার ব্যাপার আছে। সেক্ষেত্রে রিয়েলমি এক মাসে কটা করে ফোন লঞ্চ করবে, এটা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি চাইবো রিয়েলমি যাতে এক মাসের মধ্যে এত ফোন অন্তত লঞ্চ না করে। রিয়েলমি X7 সিরিজ জানুয়ারিতে লঞ্চ করবে ইন্ডিয়াতে, ঠিক আছে। রিয়েলমি 8 সিরিজটা আরেকটু পরে লঞ্চ করুক, নার্জো সিরিজ আরও একটু পরে লঞ্চ করুক, X60 সিরিজ কোনো এক ফাঁকে লঞ্চ করে দিক, এছাড়া আর কি বলবো। রিয়েলমি এবার একের পর এক ফোন আনছে এবং এই ব্যাপারটা আমরা কি আবারও আগের বারের মতোই অপছন্দ করব? দেখা যাক কি হয়। আর রিয়েলমি 8 আর 8 প্রো এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশনস থাকে সব কিছু আপনাদের টেক নিউজে জানিয়ে দেবো, এবং তার জন্য সেই কথাটাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, বেল আইকনটাও বাজিয়ে রাখবেন। আজকের সায়েন্সের খবরে বলবো যে ইউনিভার্সিটি অফ টেক্সাস তারা এমন একটা মাটি তৈরি করতে পেরেছে, সেই মাটিটা বাতাস থেকে জল শুষে নেবে, যার ফলে অনেক কিছুর সমাধান হয়ে যাবে, অনেক সমস্যা মিটে যেতে পারে পৃথিবীর। এটা যদি সত্যি সফল হয় তাহলে যেটা হবে, যেসব জায়গায় চাষ হয় না জলের অভাবে, মাটিতে জল নেই, সেই সব জায়গায় বাতাস থেকে মাটি জল শুষে নেবে এবং সেখানে গাছপালা বা বিভিন্ন চাষবাস হতে পারবে। পৃথিবীর খাদ্য সমস্যার ক্ষেত্রে এটা বড় একটা পদক্ষেপ হতে পারে। এছাড়া আমরা যে মাটির তলা থেকে জল তুলছি তাতে মাটির জল স্তর নেমে যাচ্ছে আমরা জানি, বিশেষ করে ভারত বাংলাদেশের মানুষরা আমরা খুব ভালো করে জানি এটা কত বড় সমস্যা। সেই সমস্যারও সেক্ষেত্রে সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে আর মাটির তলা থেকে জল তুলতে হবে না, জলের সাপ্লাই দেওয়া নিয়ে খুব বেশি ভাবতে হবে না, মাটিটাই বাতাস থেকে জল সংগ্রহ করে নেবে এবং সেটা গাছকে সরবরাহ করবে। চাষের ক্ষেত্রে, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এটা একটা বিশাল যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। তবে দেখা যাক এটা কেমন কি হয় আগামী দিনে, এইদিকে আমরা অবশ্যই নজর রাখবো। একটু অদ্ভুত এবং বেশ ইন্টারেস্টিং খবর, গেজেটস ডেটার লিক থেকে আমরা জানতে পাচ্ছি যে অ্যাপেল একটা নতুন পেটেন্ট ফাইল করেছে যেটা তারা সম্ভবত আইফোন 13-এ ইমপ্লিমেন্ট করবে। আমরা বহু অভিযোগ শুনছিলাম, এখন কোভিডের সিচুয়েশনে লোকে মুখে মাস্ক পরে থাকছে, তাই ফলে ফোন আনলক করতে গেলে ফেস রেকগনাইজেশন সিস্টেম কাজ করছে না ঠিকমতো। সেক্ষেত্রে সবাই দাবি করছিল যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাপেলের ফোনগুলোতে থাকাটা দরকার, আইফোন 13-এ এটা দেওয়া উচিত। কিন্তু অ্যাপেল এর আগে বড় গলা করে বলে এসেছে যে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তাদের ফোনে দেবে না, তাদের ফেস আইডি অসাধারণ ভালো কাজ করে, তারা সেটার উপরই বিশ্বাস রাখতে চায়। তাহলে অ্যাপেল কি করবে? অ্যাপেল প্রেস্টিজের ব্যাপার কি করবে? অ্যাপেল একটা পেটেন্ট ফাইল করেছে, তারা এরকম কাজ করবে যে আঙুল, পাম, সেটার জেস্চার তারা ফলো করে নেবে। মানে অ্যাপেলের আইফোনে যা সিস্টেম ছিল সব একই থাকবে, তবে শুধু মুখটা স্ক্যান করে ফোন আনলক করবে, তার সাথে আরেকটা ফিচার যোগ হবে, সেটা হচ্ছে হাতের পাঞ্জা বা হাতের ছাপ, সেটাকে স্ক্যান করে নেবে, দূর থেকে হাতটা দেখাবে ফোনের দিকে এবং ফোন সেটাকে স্ক্যান করে নিয়ে আনলক হয়ে যাবে। তার ফলে সাপও মরলো, লাঠিও ভাঙলো না, অ্যাপেলের প্রেস্টিজও রক্ষা হলো, আবার শুধু মুখের ওপরই নির্ভরশীল হতে হলো না। তো অ্যাপেল এটা একটা মাঝারি পন্থা বার করেছে, ভালো পন্থা, কতটা সফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা রইল। গেজেটস ডেটা এবং অ্যাপেলের কথা যেখানে উঠছে সেখানে আরও একটা খবর দিয়ে নিই যেটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। অ্যাপেল একটা স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করছে যেখানে তাদের অ্যাপেল ওয়াচের মধ্যেই ক্যামেরা থাকবে। সেই ক্যামেরাটা যখন কাজ করবে তখন ওয়াচটা কোনো কাজ করবে না, অন্য কোনো কাজ হবে না, কিন্তু অন্য সময় যখন ক্যামেরা অফ থাকবে তখন অ্যাপেল ওয়াচটা অ্যাপেল ওয়াচই হয়ে যাবে, সিম্পল নর্মাল অ্যাপেল ওয়াচ। কিন্তু অ্যাপেল একটা ওয়াচের মধ্যে ক্যামেরা দিচ্ছে, এটা কিন্তু একটা নতুন ট্রেন্ড শুরু হতে পারে। এবার সময় আপনাদের কমেন্ট পড়ার। গুগল ম্যাপ নিয়ে কালকে আপনারা প্রচুর কমেন্ট করেছেন, দারুণ দারুণ সব অভিজ্ঞতা, অবশ্যই কমেন্ট বক্সে পড়ে দেখবেন। কারোর অভিজ্ঞতা দেখে বেশ দুঃখ লাগছে, কষ্টই হচ্ছে, কারোর অভিজ্ঞতা দেখে হাসি পাচ্ছে, অবশ্যই ইন্টারেস্টিং। গুগল ম্যাপ সত্যি আমাদের অনেক সময় খুব হেল্প করে, আবার অনেক সময় প্রচণ্ড ভোগায়। আমার নিজের অভিজ্ঞতা এরকম, বেশিরভাগ সময় হেল্প পেয়েছি, কিন্তু একবার এমনই ভুগিয়েছিল, কলকাতা শহরে একবার 1 মিনিটের হাঁটা দূরত্ব, সেই দূরত্বটা আমি 10 থেকে 15 মিনিট পাক খাওয়ার পর লোককে জিজ্ঞাসা করে আলটিমেটলি জানতে পারলাম যে আমি ভুল দিকে চলেছি। এরকম হয়। তো যাই হোক, আজকে আমরা কমেন্ট পড়া শুরু করব। প্রথম কমেন্ট আমরা পড়ব শেখ রামিমের। তিনি বলছেন নাসা এবং অন্য স্পেস অর্গানাইজেশন যাতে স্যাটেলাইট স্পেসে পাঠায়, এতে তাদের কিভাবে ইনকাম হয় প্লিজ জানাবেন, লাভ ফ্রম বাংলাদেশ। ব্যাপারটা এটা তাদের কিভাবে ইনকাম হয়, এটা নাসা তো এমনিতে সরকারি সংস্থা, সরকার থেকে ফান্ডিং পায়, সে তো আছেই। এছাড়া এটা একটা ভালো ভিডিও হতে পারে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, ইন্টারেস্টিং টপিক। এই ব্যাপারে আপনারা যদি চান তাহলে আমি একটা আলাদা করে ভিডিও বানাতে পারি, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। পরের কমেন্ট রবিউল ইসলামের। তিনি বলছেন স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস, OnePlus 8 Pro, আইফোন 11 এই তিনটা ফোন থেকে কোনটা কিনবো প্লিজ জানাবেন। ভিডিও রেকর্ডিং করার জন্য অবশ্যই আইফোন 11, যদি পারফরমেন্সের কথা ভাবেন, ওভারঅল ক্যামেরা ভালোর কথা ভাবেন, তাহলে OnePlus 8 Pro,
ডিসপ্লেও সেখানে ভালো, এবং যদি স্যামসাংয়ের কথা ভাবেন, এস পেনের কথা ভাবেন, নোট সিরিজের ফোনের আলাদা রকম একটা মাহাত্ম্যের কথা ভাবেন, দেখতে অসাধারণ একটা ফোনের কথা ভাবেন, তাহলে নোট 10 প্লাস। পরের কমেন্ট করেছেন কৌশিক দেবনাথ। তিনি বলছেন, দাদা A72 এর প্রাইস কেমন হতে পারে বাংলাদেশি টাকাতে? A72 বাংলাদেশে আমার মনে হয় 45,000 টাকা হতে পারে, কারণ 5G ফোন হবে স্যামসাংয়ের তরফ থেকে। অফিসিয়াল ফোন অবশ্যই এরকম দাম হওয়াটাই স্বাভাবিক। আপনার কি মনে হয়? আমি আজকে কমেন্টটা দেখতে চাই আপনাদের কার কীরকম আন্দাজ। A72 বাংলাদেশে কত দামে লঞ্চ করতে পারে বলে আপনাদের আন্দাজ, এবং যারা ভারত থেকে দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন ভারতে A72 কত দামে লঞ্চ করবে বলে আপনি মনে করেন। পরের কমেন্ট করেছেন রক্তিম সরকার। তিনি বলছেন, দাদা পিছনে In1B অ্যান্ড নোট 1 এর বক্স রেখেছ, তা এটা নিয়ে বলবে কবে? ফোনটি ঠিক কেমন? এটা নিয়ে অবশ্যই বলবো, খুব শিগগিরই বলবো। আমি আসলে ওয়েট করছি ওই ফোনটা, নোট 1B, সেই ফোনটা গিভঅ্যাওয়েতে যাবে আমাদের চ্যানেলে, এবং 6 লাখের পরিবার আমরা যেই হয়ে যাব সেই ওই ভিডিওটা আসবে এবং গিভঅ্যাওয়ে অ্যানাউন্স হয়ে যাবে। গিভঅ্যাওয়ে সেলিব্রেশন করার জন্য ওটা নিয়ে অপেক্ষা করছি। পরের প্রশ্ন করছেন মোহাম্মদ পিয়াস। তিনি বলছেন, দাদা রেডমি 9 পাওয়ার ফোনটি কি ভারতে লঞ্চ হয়েছে? না ভাই, এখনও ভারতবর্ষে লঞ্চ হয়নি। এক্সপেক্টেড ডেট লিকটিক যা এসেছে সেই থেকে জানা যাচ্ছে যে এটা 17ই ডিসেম্বর ভারতবর্ষে লঞ্চ হয়ে যাবে। সেক্ষেত্রে আর একদিনের ব্যাপার। আর আজকের টেক নিউজ এখানেই শেষ করব। দেখা হবে পরের টেক নিউজে। আজকের মতো বিদায়।